আসসালামু আলাইকুম। বানান আন্দোলনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ওয়াহেদ সবুজ। আপনারা সবাই জানেন ২০২৬ সালের জানুয়ারি মাসের একদম শুরুতেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে যাচ্ছে। আর সেই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা আজকে সমাধান করব ২০২৪ সালের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের প্রশ্নপত্রটি। চলুন শুরু করা যাক। ২০২৪ সালের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের এই প্রশ্নপত্রটি খুব ইন্টারেস্টিং। এখানে বেশ কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো খুবই অপ্রত্যাশিত মনে হচ্ছে এই ধরনের প্রশ্ন খুব একটা দেখা যায় না। আমরা পুরো প্রশ্নপত্রটি বিশ্লেষণ করব। চলুন। আমাদের ১ নম্বর প্রশ্নটি রয়েছে, দেশি শব্দ নয় কোনটি? আমাদের অপশন রয়েছে মুরকি, মাছি, ঝিঙ্গা এবং ঢিল। আচ্ছা, প্রথমে আমি এই ঝিঙ্গা শব্দটা নিয়ে একটু কথা বলতে চাই। এই বানানটা কিন্তু ঠিক না। এই বানানটা হচ্ছে আসলে হবে ঝিঙা। বানানটা হবে ঝিঙা, ঝিঙ্গা না, ঝিঙা হবে। আর এই ঝিঙা শব্দটা এসেছে সংস্কৃত ঝিঙ্গাক শব্দ থেকে। সংস্কৃত ঝিঙ্গাক শব্দটি থেকে এসেছে বাংলায় ঝিঙা। তার মানে অবশ্যই এটা দেশি শব্দ নয়। আবার খেয়াল করে দেখেন, এই যে মাছি শব্দটা, এই মাছি শব্দটাও কিন্তু একটা সংস্কৃত শব্দ থেকে এসেছে। সংস্কৃত মক্ষিকা, এই শব্দটা থেকে বাংলায় এসেছে মাছি। তার মানে এটিও কিন্তু দেশি শব্দ নয়। এই প্রশ্নটাতে আসলে দেশি শব্দ দুইটা আছে, মুরকি এবং ঢিল, এই দুইটা দেশি শব্দ। এই খ এবং গ, মাছি এবং ঝিঙা, কোনোটাই দেশি শব্দ নয়। সুতরাং এখানে উত্তর আসলে এই দুইটাই হবে। তবে এই প্রশ্নের উত্তর যদি এর মধ্যেও একটাকে করতে হয় তাহলে সেটা উত্তর করতে হবে মাছি। ঠিক আছে, কারণ এটা একদম সরাসরি মক্ষিকা থেকে মাছি এসেছে। কিছু কিছু বইতে মাছিটাকে সরাসরি সংস্কৃত শব্দও বলা হয়েছে, সেই কারণে উত্তর মাছি করা হবে। বাট আমি বলে রাখি, এখানে কিন্তু আসলে খ এবং গ এই দুইটার একটাও দেশি শব্দ নয়, সুতরাং উত্তর আসলে দুইটাই। ক্লিয়ার? এখন আসেন ২ নম্বর প্রশ্নটাতে যাই। ২ নম্বর প্রশ্ন রয়েছে, একেই কি বলে সভ্যতা? এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? আমরা জানি যে মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে অসংখ্য প্রথম দিয়েছেন, তাই না? বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক লিখেছেন, প্রথম সার্থক মহাকাব্য লিখেছেন। একইভাবে মধুসূদন দত্ত কিন্তু প্রহসন রচনাতেও বেশ দক্ষতা দেখিয়েছেন। মধুসূদন দত্তের ২টি প্রহসন রয়েছে, একটি হচ্ছে একেই কি বলে সভ্যতা, আর একটি হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও। এই দুইটা প্রহসনই তিনি লিখেছেন, প্রকাশ করেছেন 1860 সালে। ঠিক আছে, তো অবশ্যই একেই কি বলে সভ্যতা এটা একটা প্রহসন। তাহলে মনে রাখতে পারেন এখান থেকে দুইটা বলেছি প্রহসন, একটা হচ্ছে মধুসূদনের একটা প্রহসন হচ্ছে একেই কি বলে সভ্যতা, আরেকটি হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও। এই দুইটাই 1860 সালে প্রকাশিত হয়। এখন আপনাদের প্রহসন কি এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। আমি এই প্রশ্নটাও একটু বলে দিই যে প্রহসন জিনিসটা কি। প্রহসন হচ্ছে যখন কোনো ব্যঙ্গ এবং হাস্যরসাত্মক ঘটনাবলীর মধ্য দিয়ে সমাজের কোনো সমস্যামূলক দিক তুলে ধরা হয়, তখন সেই লেখাটাকে বলা হয় প্রহসন। প্রহসনগুলো সাধারণভাবে নাটকের আদলে লেখা হয়ে থাকে। ঠিক আছে, এবার আসি ৩ নম্বর প্রশ্নে। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় কি হবে? মুক্তি পেতে ইচ্ছুক, খেয়াল করেন, মুক্তি পেতে ইচ্ছুক এটাকে এক কথায় প্রকাশ করলে হয় মুমুক্ষু। এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। দেখেন, সবগুলো অপশনেই মুমুক্ষু আছে, কিন্তু বানানটা চেঞ্জ করা আছে। এখানে তিনটায় রস্য, এখানে রস্য দীর্ঘ রস্য, এখানে রস্য রস্য দীর্ঘ, এরকম। এই প্রশ্নটাতে কনফিউশনে পড়ার জায়গা কোথায় জানেন? এই উকারের ব্যবহারে। কারণ উকার ব্যবহারের একটা সূত্র কিন্তু আমরা সবাই শিখি, সেটা হচ্ছে ১২১। আপনাদের জানা আছে যে পাশাপাশি তিনটা ইকার বা পাশাপাশি তিনটা উকার থাকলে সাধারণত শুরুর এবং শেষের ইকারটা উকারটা রস্যই রস্য হয়, আর মাঝেরটা দীর্ঘই বা দীর্ঘ হয়। অর্থাৎ ব্যাপারটা এরকম, রস্য দীর্ঘ রস্য, রস্যই দীর্ঘই রস্যই, এরকম একটা সূত্র আমরা জানি। যেমন আমি যদি একটু মনে করিয়ে দিই, মুমূর্ষু বানানটা, মুমূর্ষু বানানটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি তিনটা উকার আছে, তাই মাঝেরটা দীর্ঘও হয়েছে, দুই পাশে রস্যও হয়েছে। আবার যদি আমরা বলি পিপীলিকা শব্দটি, পিপীলিকা শব্দটিতেও আমরা দেখতে পাই পাশাপাশি তিনটা ইকার আছে, সেই কারণে মাঝেরটা কিন্তু দীর্ঘ ইকার হয়ে যায়। এটা একটা সূত্র যে পাশাপাশি তিনটা ইকার বা তিনটা উকার থাকলে সামনেরটা এবং পেছনেরটা দুই পাশের দুইটা রস্যই বা রস্য হবে, আর মাঝেরটা দীর্ঘই বা দীর্ঘ হবে। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো এই সূত্রের কারণেই এটা ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো মনে রাখবেন, এই যে সূত্রটি বললাম ১২১, রস্য দীর্ঘ রস্য, রস্যই দীর্ঘ রস্যই, এই সূত্রের বাইরে দুইটা গুরুত্বপূর্ণ শব্দ আছে, যে দুইটা শব্দে এই সূত্রটা অ্যাপ্লাই হয় না। একটা হচ্ছে মুমুক্ষু। মুমুক্ষু শব্দে পাশাপাশি তিনটে উকার আছে এবং তিনটাই রস্য হয়েছে। একই রকম আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে বুভুক্ষু। এই বুভুক্ষু শব্দটিতেও কিন্তু পাশাপাশি তিনটা উকার আছে, তিনটাই রস্য হয়। বুভুক্ষু মানে হচ্ছে ক্ষুধার্ত,
কথা ক্লিয়ার? তাহলে এই 121 বা রস্যই দীর্ঘই রস্যই, রস্য দীর্ঘ রস্যু, এই সূত্রের বাইরে দুইটা শব্দ মনে রাখবেন, একটা হচ্ছে মুমুক্ষু, একটা হচ্ছে বুভুক্ষু। বুভুক্ষু মানে ক্ষুধার্ত, মুমুক্ষু মানে মুক্তি পেতে ইচ্ছুক। ক্লিয়ার? চলেন আমরা একটু পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্নটি রয়েছে, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এই গানে কোন ভাব প্রকাশ পেয়েছে? আচ্ছা, এটা আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। এই গানটা কিন্তু শিশুদের জন্য রচনা করা, শিশুদের গান। সুতরাং যেহেতু শিশুদের গান, সুতরাং অবশ্যই এখানে অপশন হিসেবে দেখেন, শিশুদের গান কি অপশন হিসেবে কখনো স্বৈরতন্ত্র হতে পারে? স্বৈরতন্ত্র বোঝানোর জন্য কি শিশুদের জন্য গান লেখা হতে পারে? হতে পারে না। সেই কারণে এটা অবশ্যই উত্তর হবে না। এখন রসবোধও উত্তর হবে না, কারণ শিশুদের জন্য লেখা, শিশুদের জন্য আবার রসবোধ প্রকাশ করার তো প্রয়োজন নাই। শিশুদের জন্য যে লেখাগুলো লেখা হয় সেগুলো খুব সাধারণ জিনিসপত্র শেখানোর জন্য লেখা হয়। তো খেয়াল করে দেখেন, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, এই গানের মধ্য দিয়ে মূলত শিশুদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করার চেষ্টা করা হয়েছে, যে যেহেতু আমরা সবাই রাজা, মানে আমাদের সবাইকেই এই রাজ্যের দায়িত্বভার গ্রহণ করতে হবে, আমাদের সবারই নিজ নিজ জায়গা থেকে যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্ব পালন করতে হবে। এই জিনিসটা শিশুদের শেখানোর উদ্দেশ্যেই রবীন্দ্রনাথ শিশুদের উদ্দেশ্যে এই গানটি লিখেছিলেন। তো এটার উত্তর হবে হচ্ছে দায়িত্ববোধ। আশা করি বুঝতে পেরেছেন। 5 নম্বর প্রশ্নটি বলছে, নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়? এর মানে হচ্ছে কোনটি শরৎচন্দ্রের গল্প, উপন্যাস এইগুলোর চরিত্র নয়, সেটা আমাদের বের করতে হবে। আমরা সবগুলো অপশন একটু যাচাই বাছাই করে দেখব। আচ্ছা, এখানে প্রথমে আছে হচ্ছে সাবিত্রী। সাবিত্রী কিন্তু অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের চরিত্র, চরিত্রহীন উপন্যাসের চরিত্র হচ্ছে সাবিত্রী। সুতরাং এটা অবশ্যই শরৎ সাহিত্যের চরিত্র। আমাদের বলছে শরৎ সাহিত্যের চরিত্র নয় কোনটি, এটা শরৎচন্দ্রের চরিত্র, সুতরাং এটা উত্তর হচ্ছে না। গফুর, দেখেন গফুর একটা বিখ্যাত চরিত্র, শরৎচন্দ্রের শ্রেষ্ঠ গল্প বলা হয় যেটাকে মহেশ, এই মহেশ গল্পের চরিত্র হচ্ছে গফুর, সুতরাং এটাও শরৎচন্দ্রেরই চরিত্র। ষোড়শী, এটি উত্তর হবে না, কারণ ষোড়শী হচ্ছে শরৎচন্দ্রের দেনা পাওনা নামে একটা উপন্যাস আছে, যে উপন্যাস থেকে পরবর্তীতে নাট্যরূপ দেওয়া হয়েছিল ষোড়শী নামে। এই ষোড়শী হচ্ছে দেনা পাওনা উপন্যাসের একটা চরিত্র, সুতরাং এটাও শরৎচন্দ্রেরই চরিত্র, এটা উত্তর হবে না। আমাদের এখানে সঠিক উত্তর হবে সুরবালা। এই সুরবালা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প আছে যেটার নাম হচ্ছে এক রাত্রি, সেই এক রাত্রি ছোট গল্পের চরিত্র হচ্ছে সুরবালা। ওকে, পরের প্রশ্নে যাই। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানের গীতিকারকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কতবার যে বিভিন্ন পরীক্ষায় এসেছে, তাই না? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, খেয়াল করেন এই গানের গীতিকার, গীতিকার মানে কি যিনি গানটি লিখেছেন, এই গানের গীতিকার হচ্ছেন গোবিন্দ হালদার। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে বলে দেয়, আরেকটা সংযুক্ত তথ্য, এটাও পরীক্ষা আসে, সেটা হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানের সুরকারকে। গীতিকার বললে গোবিন্দ হালদার, তিনি লিখেছেন, আর সুরকার বললে আপেল মাহমুদ, আপেল মাহমুদ হচ্ছে সুর করেছেন। তাহলে এই প্রশ্নটার উত্তর, গীতিকারের উত্তর হচ্ছে গোবিন্দ হালদার। তবে যদি প্রশ্ন থাকে সুরকারকে, তাহলে তখন উত্তর হবে কি আপেল মাহমুদ। কথা ক্লিয়ার? পরের প্রশ্নে যাই, চলেন। আমাদের পরের প্রশ্নটি রয়েছে, হর্ষণ শব্দের অর্থ কি? হর্ষণ শব্দটির অর্থ কি? হর্ষণ শব্দের অর্থ আমি সরাসরি বলে দিচ্ছি, হর্ষণ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। হর্ষণ শব্দের অর্থ কি? আনন্দ। একই রকম আরেকটি শব্দ আছে হর্ষ, এই হর্ষ শব্দের অর্থ কিন্তু আনন্দ। হর্ষ বা হর্ষণ দুইটা শব্দের অর্থই হচ্ছে আনন্দ। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্পের নায়িকা। প্রশ্ন হচ্ছে কোন ছোট গল্পের নায়িকা? খেয়াল করেন, এটার উত্তর হচ্ছে সমাপ্তি। মৃন্ময়ী সমাপ্তি ছোট গল্পের নায়িকা। বাকিগুলো একটু দেখি। দেনা পাওনা, এই ছোট গল্পের নায়িকার নাম কি ছিল? দেনা পাওনা এই ছোট গল্পটার নায়িকা ছিল যে, তার নাম ছিল নিরুপমা। দেনা পাওনা ছোট গল্পের নায়িকার নাম ছিল নিরুপমা। একটা জিনিস দেখছেন, দেনা পাওনা উপন্যাস হচ্ছে শরৎচন্দ্রের লেখা, কিন্তু দেনা পাওনা ছোট গল্প রবীন্দ্রনাথের লেখা, একই নাম। উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র, গল্প লিখেছেন রবীন্দ্রনাথ, আর দেনা পাওনা গল্পের চরিত্রের নাম হচ্ছে নিরুপমা। পোস্টমাস্টার, এইটিও একটা বিখ্যাত গল্প রবীন্দ্রনাথের। এই ছোট গল্পটির যে নায়িকা, মানে যে নারী চরিত্রটা, সেটার নাম ছিল রতন। আর হৈমন্তী, এই গল্পটা আমরা সবাই কম বেশি পড়েছি, হৈমন্তী গল্পের যে নায়িকা তার নাম হচ্ছে হৈমন্তী। ওকে, তাহলে উত্তর হচ্ছে সমাপ্তি। নিমরাজি শব্দের নিম কোন উপসর্গ? উপসর্গটা দেখছেন, উপসর্গ কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় প্রশ্ন আসে, উপসর্গটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। নিমরাজি শব্দের নিম কোন উপসর্গ? দেখেন, নিম কোন উপসর্গ? নিম হচ্ছে একটা বিদেশি উপসর্গ, নিম হচ্ছে একটা বিদেশি উপসর্গ। এই বিদেশি উপসর্গগুলো মনে রাখার জন্য বিভিন্ন টেকনিক পাওয়া যায়। আমি এটা বিদেশি উপসর্গের মধ্যে কোনটা সেটা বলে দিই। নিম হচ্ছে একটা ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গগুলো মনে রাখার একটা টেকনিক আমি লিখে দিচ্ছি, খেয়াল করেন। ফার্সি উপসর্গগুলো কিভাবে মনে রাখতে পারেন, আমি একটা লাইন লিখি। মনে করেন লাইনটা বললাম,
ববে ববে বরফি নাখোশ, ববে বরফি নাখোশ, বদনিম দরকার কম, ববে বরফি নাখোশ, বদনিম দরকার কম। কথাটা কি বললাম? ববে বরফি নাখোশ, বদনিম দরকার কম, ববে বরফি নাখোশ, বদনিম দরকার কম। ব বে বর ফি না খোশ বদ নিম দরকার কম, এইগুলো সব হচ্ছে ফার্সি উপসর্গ। এই দেখেন ফার্সি উপসর্গের মধ্যে একটা নিম আছে, তো ফার্সি যেহেতু সরাসরি নাই তার মানে এর উত্তর হবে বিদেশি উপসর্গ। ঠিক আছে, এরপর আমরা চলে যাব আমাদের 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নটি রয়েছে, কোন কবির মাতাও একজন কবি? কোন কবির মাও একজন কবি ছিলেন? খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং এটা আমাদের সবারই পারা উচিত। আমাদের জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশের মা ছিলেন একজন কবি। জীবনানন্দ দাশের মায়ের নাম কি ছিল? জীবনানন্দ দাশের মায়ের নাম ছিল কুসুম কুমারী দাস। কি নাম ছিল? কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাস তিনি নিজেও একজন কবি ছিলেন। তার একটা বিখ্যাত কবিতা আমরা সবাই পড়েছি, আদর্শ ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এই যে আদর্শ ছেলে কবিতাটা, এটা কিন্তু কুসুম কুমারী দাশের লেখা। কুসুম কুমারী দাস ছিলেন জীবনানন্দ দাশের মা। তো সেই কারণে এই প্রশ্ন উত্তর হবে জীবনানন্দ দাশ। 11 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, দেখেন উপসর্গ থেকে আরো একটা প্রশ্ন করেছে, উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ কি আমরা সবাই জানি, এটা কিন্তু আমরা উপসর্গের সংজ্ঞার মধ্যেই পাই। উপসর্গের সংজ্ঞা কি? উপসর্গের সংজ্ঞা হচ্ছে যে সকল অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ বাক্যে স্বাধীনভাবে বসতে পারে না কিন্তু অন্য শব্দের পূর্বে বসে শব্দের অর্থের পরিবর্তন ঘটায় এবং নতুন শব্দ গঠন করে। তো উপসর্গের কাজ শব্দের লক্ষণ দেখানো না, শব্দের বিরতি প্রদর্শনও না। উপসর্গের কাজ হচ্ছে শব্দ গঠন করা, হ্যাঁ, নতুন শব্দ গঠন করা। যেমন আমরা যদি একটু উদাহরণ নিই, যে দেশ একটা শব্দ, এই দেশ শব্দের সঙ্গে শুরুতে আ উপসর্গ যুক্ত করলে হয়ে যাবে আদেশ, শুরুতে বি উপসর্গ যুক্ত করলে হয়ে যাবে বিদেশ, শুরুতে উপ উপসর্গটা ব্যবহার করলে হয়ে যাবে উপদেশ। হ্যাঁ, তার মানে এই যে দেশ শব্দের আগে আ বি উপ এগুলো যুক্ত হয়ে কিন্তু নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে। তো সেই কারণে উপসর্গের প্রধান উদ্দেশ্য বা প্রধান কাজই হচ্ছে নতুন শব্দ গঠন করা। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে আমাদের গ, নতুন শব্দ গঠন করা। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? খাতক শব্দের বিপরীত শব্দ, খাতক মানে কি? খাতক মানে হচ্ছে ঋণী, ঋণগ্রস্ত, যে ঋণ গ্রহণ করে সে হচ্ছে খাতক। তার মানে খাতক শব্দের বিপরীত কে হবে? যে ঋণ দান করে বা ঋণ প্রদান করে। তো ঋণ প্রদান করা বা ঋণ দেওয়া, সুদের বিনিময়ে ঋণ দেওয়া যার পেশা তাকে কি বলা হয় জানেন? সুদের বিনিময়ে ঋণ দেওয়া যার পেশা তাকে বলা হয় মহাজন। কি বলা হয়? মহাজন। তার মানে খাতক শব্দের বিপরীত শব্দ হচ্ছে মহাজন। এর পরের প্রশ্নটি রয়েছে, উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থের রচয়িতা কে? উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থটি কে লিখেছিলেন? উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থটি লিখেছিলেন সুফিয়া কামাল। সুফিয়া কামালের কাব্যগ্রন্থ প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। উদাত্ত পৃথিবী, মায়া কাজল, সাঝের মায়া, হ্যাঁ, এগুলো সবই সুফিয়া কামালের কাব্যগ্রন্থ। মনে রাখবেন, এগুলো কিন্তু কাজে দেবে। এবার আমরা চলে আসি, কি হেতু এসেছো তুমি কহ বিস্তারিয়া, হেতু অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হচ্ছে? হেতু অনুসর্গ, দেখেন এটা কিন্তু সরাসরি বইয়ের প্রশ্ন। নবম দশম শ্রেণীর পুরাতন ভার্সনের বোর্ড ব্যাকরণ বইতে অনুসর্গের যে অধ্যায়টা আছে সেখানে এই উদাহরণটা একদম সরাসরি দেওয়া আছে। কি হেতু এসেছো তুমি কহ বিস্তারিয়া, হেতু কি অর্থ প্রকাশ করেছে? এখানে এই হেতু প্রকাশ করেছে হচ্ছে নিমিত্ত অর্থ, নিমিত্ত, এটা উত্তর হবে নিমিত্ত। হেতু মানে কি? হেতু মানে হচ্ছে কারণ। কি হেতু এসেছো মানে কি কারণে এসেছো, নিমিত্ত মানে হচ্ছে কারণ। তার মানে হেতু আসলে নিমিত্ত অর্থে ব্যবহৃত হয়। এই দুইটা অর্থ এক, হেতু মানেও কারণ, নিমিত্ত মানেও কারণ। 15 নম্বর বলা হচ্ছে, বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস নিচের কোনটি? অক্ষর বিন্যাস, অক্ষরটা তো আমরা সবাই মোটামুটি চিনি, তাই না? আমি একবার মনে করিয়ে দিই। কোন একটা শব্দ যখন আমরা উচ্চারণ করি তখন যতগুলো ছোট ছোট ভাগে ভাগ করে উচ্চারণ করি, প্রত্যেকটা ভাগকে বলা হয় এক একটা অক্ষর, ইংরেজিতে যেটাকে আমরা সিলেবল বলি। তো খেয়াল করে দেখেন, যেমন আমরা যখন বলছি নদী শব্দটা, নদী শব্দটাকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করে উচ্চারণ করি, নো দি, নো দি, নো দি। তার মানে এর অক্ষর বিন্যাসটা কেমন? নো দি, এরকম। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা শব্দ নিই, ইলিশ, ইলিশ শব্দটাও কিন্তু দুই অক্ষরের। ইলিশ শব্দটাকে আমরা কিভাবে উচ্চারণ করি? ইলিশ, 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 ইলিশ। তার মানে এখানে দুইটা অক্ষর আছে, তাহলে এর অক্ষর বিন্যাসটা হবে ইলিশ। আবার যদি আমরা বলি হরতাল শব্দটা, হরতাল এই শব্দও কিন্তু দুই অক্ষর বিশিষ্ট, হরতাল, হরতাল। তাহলে এর বিন্যাসটা কেমন? হরযুক্ত তাল। ঠিক একইভাবে
বন্ধন, 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 দুইবার উচ্চারণ করছি, দুইটা অক্ষর, বন্ধন। এই দেখেন এটা তাহলে অক্ষর বিন্যাস কি হবে? বন্ধন। এইটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে বন্ধন শব্দের অক্ষর বিন্যাস এখানে ঘ নম্বরে যেটা আছে বন যুক্ত ধন, এটা আমাদের উত্তর। পরের প্রশ্নটি কি আছে দেখি। পরের প্রশ্নটি রয়েছে আমার জ্বর জ্বর লাগছে, এটি কি ধরনের বাক্য? ওই যে বলেছিলাম না কয়েকটা প্রশ্ন আছে আনএক্সপেক্টেড। আমার জ্বর জ্বর লাগছে, এই প্রশ্নটা আসলে আমরা সাধারণত এক্সপেক্ট করি জ্বর জ্বর নিয়ে প্রশ্নটা হবে, যে জ্বর জ্বর কি ধরনের দ্বিরুক্ত শব্দ বা এই দ্বিরুক্ত শব্দটা কি অর্থ প্রকাশ করেছে। এটা দ্বিরুক্ত শব্দ অধ্যায়ের উদাহরণ, তাই না? কিন্তু প্রশ্নটা দিয়েছে দেখেন উদাহরণ দ্বিরুক্ত শব্দের, কিন্তু প্রশ্নটা হচ্ছে কোন ধরনের বাক্য। এবং কি চালাকির সাথে অপশন দিয়েছে দেখেন, অপশনে কিন্তু ঠিকই দ্বিরুক্তও রেখেছে, কারণ জানে যে জ্বর জ্বর বললেই সবার মাথায় দ্বিরুক্ত ঘোরাফেরা করবে, অপশনে কিন্তু দ্বিরুক্ত রেখে দিয়েছে। তাহলে দেখেন পরীক্ষার হলে, পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে কিভাবে মাইন্ড গেম খেলেন আমাদের প্রশ্নকর্তারা। যাই হোক, আমার জ্বর জ্বর লাগছে, এটা কি ধরনের বাক্য? সরল বাক্য, জটিল বাক্য না যৌগিক বাক্য? এক্ষেত্রে একটা জিনিস বলে দিই, যে বাক্য নির্ণয় করার ক্ষেত্রে সবার আগে দেখবেন যে ওখানে সমাপিকা ক্রিয়া কয়টা আছে। সমাপিকা ক্রিয়া কয়টা আছে খেয়াল করে দেখেন। আমার জ্বর জ্বর লাগছে, এই বাক্যের ক্রিয়া কোনটা? আমার জ্বর জ্বর লাগছে, এই বাক্যের ক্রিয়া কোনটা? লাগছে। এই লাগছে এটা সমাপিকা ক্রিয়া না? সমাপিকা ক্রিয়া কি জিনিস? যে ক্রিয়া বাক্য কমপ্লিট করতে পারে। তাহলে আমার জ্বর জ্বর লাগছে বললে তো বাক্যটা কমপ্লিট হচ্ছে, তার মানে এই ক্রিয়াটা বাক্যকে কমপ্লিট করতে পারছে, তার মানে এটা সমাপিকা ক্রিয়া। তো দেখেন এই বাক্যে একটাই সমাপিকা ক্রিয়া আছে, তাই না? আর কোনো ক্রিয়া তো নাই। তাহলে মনে রাখবেন যদি বাক্যে একটাই সমাপিকা ক্রিয়া থাকে তাহলে সেটা অবধারিতভাবে সরল বাক্য হবে। বাক্যে যদি একটা সমাপিকা ক্রিয়া থাকে সেটা কি হবে? সরল বাক্য। সুতরাং এটার উত্তর হবে সরল বাক্য। পরের প্রশ্নটা দেখেন, মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা? এই প্রশ্নের ক্ষেত্রে আমরা সাধারণভাবে এক্সপেক্ট করি কি মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি কোন কারক? এই ধরনের প্রশ্ন আসে এই ধরনের উদাহরণ থেকে। কিন্তু প্রশ্নটা কি দিল? মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা? কারক অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছে, কিন্তু কর্তার শ্রেণী বিভাগ থেকে। তো খেয়াল করে দেখেন, কর্তা হচ্ছে আমাদের 4 প্রকার কর্তা আছে। কর্তা কয় প্রকার? 4 প্রকার। কি কি? মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা এবং ব্যতিহার কর্তা। একটা জিনিস মনে রাখবেন, এই যে 4 প্রকার কর্তা, এই 4 প্রকার কর্তার মধ্যে 3টা কর্তা এমন যেখানে বাক্যে 2টা কর্তা লাগে। যেমন দেখেন, আমরা যদি বলি এই যে প্রযোজক কর্তা বা প্রযোজ্য কর্তা, এই 2টা কর্তা হতে হলে অবশ্যই বাক্যে 2টা কর্তা থাকা লাগে। কারণ বাক্যে 2টা কর্তা থাকলে সেখানে যেই কর্তাটা কাজ করায় সেটা প্রযোজক কর্তা হয়, আর যে কাজ করে সেটা প্রযোজ্য কর্তা হয়। ঠিক আছে? ব্যতিহার কর্তা, এক্ষেত্রেও কিন্তু বাক্যে 2টা কর্তা থাকে লাগে মিনিমাম। যখন 2টা কর্তা বা একাধিক কর্তা একই কাজ করে তখন সেটাকে ব্যতিহার কর্তা বলে। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘ এবং মহিষ 2টা কর্তা একই কাজ করছে, এক ঘাটে জল খাচ্ছে। তো তার মানে সহজ কথা হচ্ছে প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা এবং ব্যতিহার কর্তা, এই 3টা কর্তা হতে হলে অবশ্যই বাক্যে কমপক্ষে 2টা কর্তা থাকা লাগবে। আর যদি বাক্যে একটাই কর্তা থাকে সেটা সবসময় মুখ্য কর্তা হবে। তো মুষলধারে বৃষ্টি পড়ছে, এই বাক্যে তো একটাই কর্তা বৃষ্টি, যেহেতু একটাই কর্তা রয়েছে সেই কারণে এটা অবশ্যই কোন কর্তা হবে? মুখ্য কর্তা হবে। তাহলে বাক্যে যদি একটাই কর্তা থাকে তাহলে সেটাকে অবশ্যই মুখ্য কর্তা উত্তর করতে হবে। পরের প্রশ্নটি দেখছি, দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? এটার উত্তর হচ্ছে, আমি সরাসরি বলে দিচ্ছি, সেমিকোলন। ঠিক আছে, জ্যোতি বা বিরাম চিহ্ন থেকে এখানে প্রশ্ন এসেছে। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে সেমিকোলন বসে সেখানে। তো এই জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন বা ছেদ চিহ্নের অধ্যায়ে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে কোন চিহ্নে কখন থামতে হয়। যেমন এই যে সেমিকোলন, সেমিকোলনে থামতে হয় 1 বলার দ্বিগুণ সময় থামতে হয়। এগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে, এগুলো ভালো করে পড়বেন। আর কয়েকটা জিনিসের ব্যবহার কোথায় কোথায় ব্যবহৃত হয়, যেমন কমা কোথায় বসে, সেমিকোলন কোথায় বসে, কোলন কোথায় বসে, হাইফেন কোথায় বসে, কোলন ড্যাশ কোথায় বসে, এই যেগুলো বললাম এইগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে। এইগুলোর ব্যবহার একটু ভালো করে বই থেকে পড়ে নিতে হবে। তো আপাতত এই প্রশ্নটার উত্তর হচ্ছে সেমিকোলন। আমাদের 19 নম্বর প্রশ্নটি রয়েছে, সারাংশ কোন পুরুষে লিখতে হয়? এই প্রশ্নটা আমার খুব পছন্দ হয়েছে। সাধারণত প্রাইমারির পরীক্ষাগুলোতে বা বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই সারাংশ, ভাব সম্প্রসারণ, এইসব নির্মিতি অংশ থেকে প্রশ্ন খুবই কম হয়। তো এখানে এসেছে সারাংশ কোন পুরুষে লিখতে হয়। সবসময় মনে রাখবেন সারাংশ জিনিসটা সবসময় প্রথম পুরুষে লিখতে হয়। প্রথম পুরুষ কি জিনিস সেটা আগে বলি। পুরুষ হচ্ছে আমাদের 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। নাম পুরুষেরই আরেক নাম হচ্ছে প্রথম পুরুষ, যেটাকে আমরা ইংরেজিতে বলি থার্ড পারসন। উত্তম পুরুষ কারা? আমি, আমরা হচ্ছে উত্তম পুরুষ।
মধ্যম পুরুষ হচ্ছে তুমি তোমরা, আর প্রথম পুরুষ বা নাম পুরুষ হচ্ছে সে তারা। ঠিক আছে, তো মনে রাখতে হবে সারাংশে কখনোই আমি আমরা তুমি তোমরা এগুলো ব্যবহার করা যায় না, সারাংশ সবসময় প্রথম পুরুষে লিখতে হয়। এবং আমাদের এই প্রশ্নপত্রের শেষ প্রশ্ন, কোনটি সঠিক? এখানে আমাদের 4টি সাহিত্যকর্মের নাম দেওয়া আছে এবং তার পাশে ব্র্যাকেটে সেটা কোন ধরনের সাহিত্যকর্ম সেটার নাম দেওয়া আছে। আমাদের খুঁজে বের করতে হবে কোনটার পাশের ব্র্যাকেটের তথ্যটা সঠিক আছে, এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো খেয়াল করে দেখেন, আমরা একটু নিচ থেকে আসি। কাদো নদী কাদো, এখানে বানান ভুল হয়েছে, কাদো নদী কাদো, এর পাশে লেখা আছে কাব্য। না, কাদো নদী কাদো অবশ্যই কোনো কাব্য নয়। কাদো নদী কাদো একটা বিখ্যাত উপন্যাস, সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস। সজন বাদিয়ার ঘাট, এটা তো খুবই বিখ্যাত, আমরা তো সবাই জানি যে সজন বাদিয়ার ঘাট কোনোভাবেই উপন্যাস নয়, এটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ। কার কাব্য? এটা হচ্ছে জসিমউদ্দিনের কাব্যগ্রন্থ সজন বাদিয়ার ঘাট, সুতরাং এটাও ঠিক নেই। মহাশ্মশানের পাশে লেখা হচ্ছে নাটক, না এটা সঠিক নয়। মহাশ্মশান এটা হচ্ছে একটা মহাকাব্য যেটা লিখেছিলেন আমাদের মহাকবি কায়কোবাদ, সুতরাং এটিও সঠিক নয়। আমাদের এই প্রশ্নটির উত্তর হবে বহিপীর। বহিপীর হচ্ছে একটি নাটক, বহিপীর নাটকটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে দিই, বহিপীর নাটকের নামে পীর বানানে যেই দীর্ঘইকার আছে এটা কিন্তু এখন আর হয় না। ঠিক আছে, পীর বানান কিন্তু এখন রস্যইকার দিয়ে হয়, কারণ পীর হচ্ছে একটা বিদেশি শব্দ, বিদেশি শব্দের বানানে কখনো দীর্ঘই ব্যবহৃত হয় না। ঠিক আছে, তো সেই জায়গা থেকে বহিপীর এই শব্দটি আমরা বহিপীর নাটকের নাম লেখার সময় এই বানানটাই লিখবো, কারণ নাটকের নামে এই বানানটা ছিল। বাট মনে রাখতে হবে যেহেতু বিদেশি কোনো শব্দে দীর্ঘই বা দীর্ঘ ব্যবহৃত হয় না, সে কারণে বহিপীরের এই পীর বানানটা কিন্তু অবশ্যই রস্যইকার দিয়ে হবে। বাট এখানে আমাদের নাটকের নাম হিসেবে বহিপীর বানানটা এটাই সঠিক। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বানান আন্দোলনের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।